পাকিস্তান থেকে আসা জাহাজে অস্ত্র থাকার গুজব রটনাকারীরা দেশের শত্রু বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমে ভুল তথ্য এলে সুযোগ নেয় বাইরের মিডিয়া। রমজানে খেজুরের চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় আমদানি নেমেছে অর্ধেকে। দ্বিগুণ ছোলা আনার পরও কমছে না দাম, ভোগ্যপণ্য দ্রুত খালাসের দাবি কাস্টমসের। এবং ডানা মেলছে আরেকটি স্বপ্ন, গাইবান্ধা কুড়িগ্রামে তিস্তা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান, উদ্বোধন আগামী জুনে। রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে 135 কিলোমিটার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত জানিয়ে তিনি বলেন, দেশের গণমাধ্যম ভুল তথ্য দিলে বাইরের মিডিয়া তার সুযোগ নেয়। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমবি ইউয়ান জিয়ান ফাজং জাহাজটি গত 11 নভেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেটিতে 328টি ইউএস কন্টেনারে শিল্পের কাঁচামাল ও নানা ভোগ্যপণ্য থাকলেও জাহাজে করে অস্ত্র এসেছে এমন তথ্য ছড়ায় একটি মহল। এমন পরিস্থিতিতে সোমবার চট্টগ্রামে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই দিন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় উঠে আসে বন্দরে পাকিস্তানি জাহাজ আসার প্রসঙ্গ। উপদেষ্টা বলেন, বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ যেটা আমার ওখানে দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এটা আসছে, আলু এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিথ্যা সংবাদ দিবেন, যেটা ঘটে নাই ওটা বলবেন, এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নেই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। এদিকে সকাল থেকে সেনাবাহিনী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সিঙ্গাপুর ও কলম্বো বন্দর ব্যবহার করে আগে পাকিস্তান থেকে পণ্য আমদানি হলেও এখন সরাসরি রুট চালু হওয়া আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলে জানালেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। দুপুরের সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দরের এগিয়ে যাওয়ার নানা তথ্য তুলে ধরেন। বলেন, আমদানি কন্টেইনার পাওয়া গেলে আগামীতে এই রুটে জাহাজ পরিচালনায় মালিকরা আগ্রহী হবে। সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে 328টি পণ্যবাহী কন্টেইনার নিয়ে একটি জাহাজ আসে। গত 12 নভেম্বর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় জাহাজটি। এরপর থেকেই এই জাহাজটি নিয়ে আলোচনা শুরু হয়। অটোমেটিকভাবে যদি আমরা সম্প্রসারণ কোম্পানির মাধ্যমে করা হয়েছিল, এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মর্মে জানা যায়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে। পাঠ্য বইয়ের ত্রুটি দূর করে ছাপানোর জন্য সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে একথা বলেন তিনি। চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নির্ভুল করে করার জন্য। এখন হাতে পাইলে পরে বুঝবো আদৌ আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে। এই মাঠটা নাকি প্রায়শই বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং এতে মাঠটা কন্ডিশনটা নষ্ট হয় এবং বাচ্চাদের খেলাধুলা বিঘ্নিত হয়। তো আমার মনে হয় এই বিষয়টাও জেলা প্রশাসন থেকে আপনারা দেখবেন আর স্কুল কর্তৃপক্ষ, যে মাঠটা যেন মাঠের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র ইয়ের জন্যই না, ফিটনেসের জন্যই না। এতে কি হয়, টিম ওয়ার্ক করতে শিখে বাচ্চারা। বাংলার সময় আরও থাকছে। রংপুরে বীজ আলু কিনতে কেজিতে 50 টাকা বেশি গুনতে হচ্ছে কৃষককে। বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। অভিযানে নামবে কৃষি বিভাগ। মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে এলসি খোলা কমিয়ে দেয়। রমজান সামনে রেখে খেজুরের আমদানি
একেবারেই কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে মাত্র 2137 মেট্রিক টন। অপরদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ার সুযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছোলা আমদানি হলেও সেই অনুযায়ী দাম কমছে না বলে অভিযোগ উঠেছে। শাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির এই বাজারটি আগে বিদেশ থেকে আমদানি করা খেজুরে পরিপূর্ণ থাকতো, এখন পুরোপুরি ফাঁকা। আগে কোনো ভ্যাট ট্যাক্স না থাকায় অবাধে আমদানি করতে পারত ব্যবসায়ীরা, কিন্তু এখন প্রতি কেজি খেজুরে 2.5 থেকে 4 মার্কিন ডলার ভ্যাট ট্যাক্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 75,55 লাখ টাকা মূল্যের 2137 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 4419 মেট্রিক টন। মাত্রাতিরিক্ত শুল্ক আর হয় খেজুর আমদানির ক্ষেত্রে অনেকটা ধীরচল নীতিতে চলছেন ব্যবসায়ীরা, যে কারণে খেজুর আমদানি অর্ধেকে নেমে এসেছে। সরকার এটাতে একটু ভ্যাটটা একটু কমাবে, সেটা আশা করি আমরা বাজারটাকে ফলো আপ করতেছি। ব্যবসায়ীদের অভিযোগ, আগে মিশর, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কন্টেনার শুল্ক হার ছিল মাত্র 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু গত বছর প্রকারভেদে প্রতি কেজি খেজুরের 2.5 থেকে 4 মার্কিন ডলার শুল্ক হার আরোপ করা হয়েছে। ডিডিটা কমাই দিলে তাহলে সবাই আমার মনে হয় খেজুর খাইতে পারবে, আমরা ব্যবসায়িক যারা আছি এরাও মোটামুটি ব্যবসাটা ধরে রাখতে পারবো। এদিকে চাহিদার বিপরীতে কয়েক গুণ বেশি আমদানি সত্ত্বেও রমজানের অন্যতম প্রধান ভোগ্যপণ্য ছোলার দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চলতি অর্থ বছরের অক্টোবর পর্যন্ত 11,500 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, অথচ গত বছর আমদানি হয়েছিল মাত্র 2681 মেট্রিক টন। ডলারের দাম আসলে ধরতে গেলে যেভাবে কমার কথা এখনো কমে নাই, যদি আল্লাহর রহমতে কমে তখন কমবে। আমদানি করা এসব ভোগ্যপণ্য দ্রুত খালাস করে বাজারে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বছরে বাংলাদেশে 70 থেকে 80,000 মেট্রিক টন ছোলা এবং 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর বিভাগ ঘিরে রয়েছে 6টি স্থলবন্দর ও একটি নদী বন্দর। এর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে, আর সচলগুলোতে রয়েছে অবকাঠামো সংকট সহ নানা জটিলতা। তবে ব্যবসায়ীরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে আমদানি বাড়লেও রফতানি বাড়ানো যাচ্ছে না, এতে রাজস্ব হারাচ্ছে সরকার। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের হেলি স্থলবন্দর দিয়ে গত 2 মাসে ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি। বর্তমানে এই বন্দর দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চাল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে, তবে কমে গেছে রফতানি পণ্য। সড়কপথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য সুবিধাজনক অবস্থানে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মেট্রিক টন পাথর আমদানি হচ্ছে। তবে জায়গা সংকটে যত্রতত্র হচ্ছে পার্কিং, যা সৃষ্টি করছে চরম দুর্ভোগ। আমাদের এইখানে অনেক অবকাঠামো তৈরি হলো, ইন্ডিয়াতে সেরকম অবকাঠামো গড়ে ওঠে নেই। এ কারণে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি না। 2013 সালে চালু হওয়া কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর ও কয়লা আমদানির পাশাপাশি প্লাস্টিক পণ্য ও ঝুট রপ্তানি হচ্ছে। তবে ভাঙা সড়ক ও ঝুঁকিপূর্ণ রেল সেতুর কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। অন্যদিকে 2000 সালে চালু হওয়া নতুন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের মে মাস থেকে। আর 2016 সালে চিলমারি নৌবন্দর উদ্বোধন করা হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে আছে। নদীর নাব্যতা না থাকাতে নদীর কোনো কুল কিনারা নেই, সিস্টেম নেই, যার ফলে গতিপথ ব্যাহত। এই জন্য বিদেশ থেকে কোনো কার্গো আসতে পারতেছে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। 3 লক্ষ বর্গফুটের মতো ইয়ার্ড আছে, যেটা একটা বন্দরের জন্য খুবই অপ্রতুল। তো আরো 16.5 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আর বুড়িমারি স্থলবন্দরের 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 94 কোটি 60 লাখ টাকা। তবে দিনাজপুরের বিরল ও নীলফামারীর চিলহাটি স্থলবন্দরের পেছনে বিগত আওয়ামী সরকার অবকাঠামো উন্নয়নে শত শত কোটি টাকা খরচ করলেও বন্দর দুটি আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যবর্তী তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বসানো হয়েছে সবগুলো স্প্যান।
আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মাণ করা হচ্ছে তিস্তা সেতু। 1490 মিটার দীর্ঘ সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। পুরো সেতুর মূল অবকাঠামো এখন দৃশ্যমান। শেষ পর্যায়ে বর্তমানে চলছে কুড়িগ্রাম অংশে সংযোগ সড়ক পাকাকরণ, সেতুর কার্পেটিং, রং লাইটিং সহ অন্যান্য কাজ। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। তারা জানান, সেতুর কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে ওই এলাকার নদী ভাঙন। সেতু চালুর পর কুড়িগ্রাম, উলিপুর, নাকেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারির সঙ্গে সড়কপথে রাজধানীর দূরত্ব কমে আসবে প্রায় 135 কিলোমিটার। কুড়িগ্রামে যাতায়াতের জন্য আমাদের উপকার হবে। দুই জায়গার মানুষ এক হতে পারবো, মানে সহজেই চলাচল করতে পারবো। সেতুর উভয় পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় 3.5 কিলোমিটার, আর সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে 86 কিলোমিটার। আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও কাজ শুরু হয় 2021 সালে। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছে। আগামী বছরের জুনে দুপারের মানুষের স্বপ্নের তিস্তা সেতু খুলে দেওয়া হবে বলে বলছে এলজিইডি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। প্রায় 8 বছরে ভেঙে পড়ে আছে 3টি সেতু, বিধ্বস্ত অবস্থা সড়কেরও। এতে চরম দুর্ভোগে যাতায়াত করছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার 5টি ইউনিয়নের বাসিন্দারা। শিগগিরই সেতু ও সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভাঙ্গা সড়ক, নদীতে পড়ে আছে সেতু, পাশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট থেকে নাগেশ্বরী উপজেলা শহর পর্যন্ত 39 কিলোমিটার সড়কের নাগেশ্বরীর কুমদপুর এলাকায় ভেঙে পড়ে আছে 3টি সেতু। বছরের পর বছর ধরে এ সড়কে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 5টি ইউনিয়নের বাসিন্দাদের। 2016-17 সালে ব্রিজটা ভাঙছে, এর মধ্যে কোনো কাজ কাম কিছুই চলে নেই। ভুরুঙ্গামারীতে একটা রোগী সুস্থ হলে অসুস্থ হলে নিয়ে গেতে গেতে অর্ধেক রাস্তায় মারা যায়। শিগগিরই ক্ষতিগ্রস্ত সেতুগুলো পুনর্নির্মাণ সহ সড়ক মেরামত ও একই সড়কে দুধকুমার নদের উপর নতুন সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। আমরা আশা করছি যে এই বছরের মধ্যে এটা কাজের দেশ দেওয়া যাবে এবং আমরা 3টি ব্রিজের কাজ শুরু করতে পারবো। নির্মাণের 1 বছরের মধ্যে 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সড়কটির বিভিন্ন অংশসহ 4টি সেতু। এর মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে মাত্র 1টি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পে কনস্ট্রাকশন ইয়ার্ড ও ডানতির রক্ষা বাঁধের 100 মিটার ধসে গেছে। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এমন বিপর্যয়, অভিযোগ এলাকাবাসীর। পদ্মার তীর ঘেঁষা বাড়িটি পূর্ব নাওডোবা ইউনিয়নের জলিল তালুকদারের। হঠাৎই বেড়িবাঁধের একাংশ ধসে পড়ায় ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তিনি। জলিল তালুকদারের মতো এমন শত শত পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা জানান, সম্প্রতি পদ্মা সেতু জাজিরা প্রান্তে 100 মিটার বাঁধ ধসে গেছে, সরে গেছে কংক্রিটের সিসি ব্লক, দেখা দিয়েছে নতুন ফাটল। একই এলাকার নদীর বাম তীর পাইনপাড়ায় এরই মধ্যে ভেঙে গেছে মসজিদ। নদীগর্ভে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গন রোধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করে সেদিন কেমন ভাঙ্গা রাস্তাটার দশা নিলে আমাদের মাল সামানো সরে ভাবতেই না। এই বেড়িবাঁধ যদি এখন যদি মেরামত না করে, আগামী বর্ষায় মনে করেন আমাদের বেড়িবাঁধ আছে সব তো মনে করেন 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে যাবো। সরকার যদি আমার গানটা শাসন করে দিত তাহলে আমরা একটু নিরাপদে থাকতে পারতাম। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রক্ষার জন্য দ্রুত জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা করা হবে। রক্ষার জন্য ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। 2010-11 সালে পদ্মা সেতু থেকে মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডাবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয়। 2 কিলোমিটার পদ্মা সেতু ও কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল 110 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপার ও ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে আলাদা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সারদায় বর্তমানে 38তম বিসিএস ব্যাচের 3 এবং 40তম ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী 24 নভেম্বর সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী 26 নভেম্বর 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে। এদিকে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। নাটোরে 2 পেশাদার পাখি শিকারীকে 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করে বিভিন্ন প্রজাতির 15টি পাখি অবমুক্ত করা হয়। সকালে সিংড়ার স্বপনদিঘি বেলঘড়িয়া বিলে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় দুলাল হোসেন ও মকবুল হোসেন নামের 2 শিকারীকে পাখিসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জরিমানা করেন ও পাখি ধরার ফাঁদ পুড়িয়ে ফেলেন। সার বিক্রয়ে দামের গড়মিল সহ নানা অনিয়মের দায়ে মেহেরপুরে 2 ব্যবসায়ীকে 1,20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের বিভিন্ন সার বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযান চালায় প্রতিষ্ঠানটি। এ সময় নির্ধারিত দামের থেকে বেশি মূল্যে সার বিক্রি, পাকা রসিদ না দেওয়া, স্টক রেজিস্টার ও ভাউচারে গড়মিল থাকা সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এতে জড়িত থাকায় জরিমানা করা হয় 2 ব্যবসায়ীকে। গত বছরের তুলনায় এবছর রংপুরে কেজি প্রতি বীজ আলুতে কৃষককে গুনতে হচ্ছে মাত্রাতিরিক্ত 40 থেকে 50 টাকা। এতে হেক্টর প্রতি উৎপাদন খরচ বাড়বে অন্তত 1.5 গুণ। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিংয়ে দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র ইচ্ছেমতো বীজ আলুর দাম নির্ধারণ করছে। তবে কৃষি বিভাগের দাবি, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে অভিযান। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে রংপুরে আলু বীজের চাহিদায় 1,67,600 মেট্রিক টন। এর বিপরীতে বিএডিসির যোগান মাত্র 2,797 মেট্রিক টন ও বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে 5,825 মেট্রিক টন। আর হিমাগারগুলোতে মজুদ আছে প্রায় 70,000 মেট্রিক টন। অর্থাৎ বীজ আলুর ঘাটতি রয়েছে অর্ধেকেরও বেশি। বিএডিসি কেজি প্রতি বীজ আলু 65 থেকে 66 টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো 70 থেকে 80 টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। 100 টাকা বীজ বিক্রি করতেছে, এখন আলু বীজ নাই, শেষ। এখন যদি পাওয়া না যায় তাহলে লাস্টে আর কি ওই আমি তামাক লাগাবো। আলুর যে ওষুধপাতিগুলো নাগে তো এত দাম, তাহলে আলুর কেজি বোধহয় এবার পড়বে 40 টাকা মনে হয় পড়বে। তবে বিএডিসি জানায় হিমাগার সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে আলু বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিষয়ে আমাদের যেহেতু হিমাগার সংকট, সংরক্ষণের আমরা সেই ইয়াতে পর্যাপ্ত বীজ দিতে পারি না। কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। কেউ অতিরিক্ত মূল্যে বিক্রয় করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন সর্বসময় আমাদের এটা সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। চলতি মৌসুমে চাহিদার মাত্র 2% আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, 3% সরবরাহ করছে বেসরকারি কোম্পানিগুলো, আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষেও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ মাছ মিলছে না। এতে লোকসানে পড়ছেন জেলে ও ব্যবসায়ীরা। তার উপর ঋণের বোঝা কাঁধে নিয়ে দাদনদের চাপে দিশেহারা তারা। পর্যাপ্ত মাছ ধরা না পড়ায় রাজস্ব আদায়ও কমেছে সরকারের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কাকডাকা ভরে মাছ বিক্রির হাকডাকে সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি অবতরণ কেন্দ্রে আসেন জেলেরা, তবে হতাশার শেষ নেই তাদের। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলে ও ব্যবসায়ীদের। ঋণের বোঝা কাঁধে নিয়ে দাদনের চাপে দিশেহারা তারা। তবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা ট্রলার মালিকদের। মাছ নাই নদীতে, 17 দিনের পর একটা টিনি পড়ছে, তাতে এই আসল টাকাই আসবে না। আমরা 8 দিন বা সাগরে ছিলাম, আমার বাজার হয়েছে 2.5 লাখ টাকা, বেশি 85,000 টাকা। বোট সাগরে পড়াইছে 3 লাখ 4 লাখ টাকা খরচ করিয়া
একটা পাইছে 50,000 টাকার মাছ, একটা মনে হয় 1,50,000 টাকা হইতে পারে। যাদের গুণ হিসেব করে এই গুণের কিছু হেরফের আছে, হয়তোবা আশা করি এই ডালার দিকে মাছ মারতে পারে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর গত বছরের তুলনায় চলতি বছর মাছ কম ধরা পড়ায় রাজস্ব কমেছে সরকারের। গত 4 নভেম্বর থেকে এই অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি হয়েছে 223 মেট্রিক টন, যার মধ্যে ইলিশ ছিল মাত্র 88 মেট্রিক টন। ইলিশের পরিমাণটা গত বছরের তুলনায় কম পাওয়া যাচ্ছে এবং অবতরণ কম হওয়ার কারণে আমাদের রাজস্বে একটা বিশেষ প্রভাব পড়ছে। আমরা গত বছরের তুলনায় এবছর রাজস্ব একটু পিছিয়ে আছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের 1.25% রাজস্ব আদায় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং পাকিস্তান থেকে আসা জাহাজে অস্ত্র থাকার গুজব রটনাকারীরা দেশের শত্রু বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যমে ভুল তথ্য এলে সুযোগ নেয় বাইরের মিডিয়া। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।